মুরগির চানাচুর হঠাৎ করে বদল হয়ে গেল। আনু ভাই যেভাবে তাকায় আছে যে রেখে খেয়ে ফেলবো। এই যে কলা দুইটা চাইছি আর মাথায় করে কলা নিয়ে আসতেছে। আমাদের বেলায়েত ভাই কাঁচা কলা দিয়ে কিছু একটা রান্না করবেন, তাই আলাল মামার বাওর থেকে ফেরার পথে মামা নিজেই এক কাঁদি কলা কাটলেন। বিশাল বড় তার এই কলা বাগান, বাওর বাড়ির সাথেই কলা বাগানটি। আমরা যখন ফিরছিলাম তখন আলাল মামা নিজেই কলার কাঁদি কাটতে গেলেন ওই বাগানের ভেতরে। সাথে ছিলেন আমাদের সর্দার। এখন বইবে কে? কাজল ভাই পারবে। আরে বাবা, সর্দার আসতেছে। এক সরি কলা নিলেই হবে আমাদের। না, আমরা নিয়ে গেলে অসুবিধা কি? আমাদের বাউর বাড়িতে থাকবে, খামার বাড়িতে থাকবে কলা, সমস্যা কি? না, ওই যে ভাবিদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি তো চলে যাব। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে ভাবিরা খাবে, আমাদের প্রতিবেশীরা খাবে। ও বিরাট কষ্ট হয়েছে, বিরাট কষ্ট। সাবধান, আমার শুধু রান্না করার দায়িত্ব, আমার বহন করার দায়িত্ব না। কিন্তু আমার কলা ভাই সে কাহিত পটান না। কে নিছে? গাছের থেকে কেটে নিয়েছি তার আমার বন্ধু। হ্যাঁ, সেই আমি ভাবলাম যে যারা কাটতেছিল তাদেরকে আবার বুদ্ধি দিচ্ছিলেন কিনা আপনি, যাই এভাবে কাটে কেন ভাই। কলা কি খুশার বর্তা মামা, তাহলে হাঁটি। আর ব্যাগ দিচ্ছে, ব্যাগ দিচ্ছে। তো চাইয়ে নিয়ে এলাম, আবার দিয়ে আইছি। আচ্ছা, কলা খুশার বর্তা। শরৎ পড়ে গেছে, আকাশে সাদা মেঘ উঠছে, বাতাস বইছে। আকাশটা দেখলে মনে হয় যেন শিল্পী আঁকিয়েছেন। কিন্তু আবহাওয়া এখন বেশ গুমট এবং গরমও বটে, তাই কলাবাগানে কাজ করতে আসা শ্রমিকরা একটু সুযোগ পেলেই জিরিয়ে নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন কলাবাগানের ভেতরেই। ও ভাই, আপনারা সাবধানে থাকেন, সাপের ঘরের মধ্যে বসে আছেন একেবারে। হ্যাঁ, আমি ভয়ে নামতেছিলাম না ওই খাল থেকে, বুঝছেন, যে আবার অত না। তাও ঠিক, তাও ঠিক। আজকেও একটা বেচছিল সাপ। যাক, রাসেল ব্যাপার থেকে সাবধান। হ্যাঁ, ভালো থাকেন আপনারা। সাপ চলতি পথে পড়ে আসলে। সাপ আমি সত্যি সত্যি ভয় পাই। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটি জীবনের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ একটি বিষয়, তাই সতর্ক থাকতে হয়। আমি সতর্ক থাকি। সব এগুলো পরিত্যক্ত বাউর, মানুষ নাই ভিতরে, নিশ্চয়ই সাপ টাপ গিয়ে বাসা বাঁধছে, স্বাভাবিক। পরিত্যক্ত জমঘর, এগুলো ঝুঁকি ঝুঁকি ঝুঁকি, বিরাট ঝুঁকি ঘাসের মধ্যে। এই বাউর বাড়িগুলো পরিত্যক্ত বলা ঠিক হবে না, আপাতত মানুষ নেই, কিন্তু সামনেই যখন ফসল ফলানোর কাজ শুরু হবে, জমি তৈরি হবে, তখনই বা তার আগেই খুলে যাবে এই বাউর বাড়িগুলো। গোছগাছ করে আবারও কাজ শুরু হবে, কৃষি শ্রমিকরা আসবেন, থাকবেন এই বাউর বাড়িগুলো। এটা তো ঘর, এটা তো ছোট্ট ঘর মুন্সি, এখানে থাকার। চরের বিস্তীর্ণ এই অঞ্চলটি এখন প্রায় মানুষ শূন্য, তাই পথে যেতে যেতে যখনই কারোর সাথে দেখা হচ্ছে একটু দাঁড়িয়ে যাচ্ছি। না, আপনাদের এখানে কি করে আসবো, গুতাতে গুতাতে আসছি ট্রলার নিয়ে, বুঝছেন। এদিক দিয়ে, হ্যাঁ, এদিকে আসছিলাম, তখন তো ঘোড়ার গাড়িতে করে ঘুরছি। আমরা এখানে আসলে মামার বাড়ি একক তো না খেয়ে যাই না, আজকে খাইতে পারিনি, তাই কলা কেটে নিয়ে যাচ্ছি। ওই ফার্মে আছি তো, হ্যাঁ, ওখানে আছি। পদ্মা নদীর চরগুলোতে এবং এই নদীর আশেপাশের এলাকাগুলোতে রাসেলস ভাইপার সাপের উপদ্রব অনেক বেশি, বিশেষ করে চরের কলা বাগানগুলোতে এবং খেসারি ডালের ক্ষেত যখন করা হয় তখন এই সাপ অনেক বেশি দেখা যায়, তাই সতর্ক থাকতে হয় সবসময়। কি সাপ? বল ছাপা পাননি? কেটে চলে আসছে। আলাল মামা চলে যাচ্ছে বাউরে। ওই যে কলা কাটার মানুষজন, তারা তাদের কলার বাগানে চলে যাচ্ছে। এখানে একটানা মনে হয় কয়েকশো
কয়েকশো বিঘা জমি কলার বাগান। আমরা ফিরে যাচ্ছি। চিন্তা করছিলাম, ভাবছিলাম যে কয়েকটা বাউর বাড়ি ঘুরবো, কিন্তু এমন বিচ্ছিন্ন জায়গা, আর কোনো বাউর বাড়িতে লোক আছে কোনোটাতে নাই। এই অবস্থাতে ট্রলার নিয়ে বা হেঁটে চলাফেরাও করা যাচ্ছে না। আপাতত আমরা সম্ভবত চর কল্যাণপুরের দিকে যাচ্ছি। সামনে ট্রলার রাখা আছে, সেখান থেকে আবার ফিরবো আদার বাজারের দিকে। একটু হাঁপিয়ে উঠেছি, কারণ গরম পড়েছে বেশ, আর হেঁটেছি 1 কিলোমিটারেরও বেশি পথ। আমরা চলে এসেছি, পৌঁছে গেছি আমাদের ট্রলার যেখানে রাখা আছে সেখানে। চলে আসছি নাকি? ওরে বাবা, চলে আসছি। হ্যাঁ, আমাদের আনু সর্দার কি আছে না হারায় গেছে? আনু ভাই আছেন? আমরা কিন্তু এখন মুখ করবো না, খাইয়ে মুখ করবো। খেয়ে তারপরে ওকে। আমরা ওই যে আগে যাই ভাই, আমরা এই জায়গাটা পার হয়ে ওই যে গোড়ার বাউরটা আছে না, হ্যাঁ মরা বাউর আর কি, হ্যাঁ যে বাউড়ে কেউ নেই, কেউ নেই, হ্যাঁ মানবহীন। ওটার ওখানে যে একটা খুঁটির সাথে বাঁধে খেয়ে তারপর বের হয়ে যায়। তারপরে এনে গেলে যদি কাজল ভাই কিছু পায়। চরের জীবন ভীষণ বৈরী এবং বিভিন্ন আবহাওয়ায়, বিভিন্ন মৌসুমে এই চরের চেহারা এক এক রূপ ধারণ করে। বিশেষ করে বর্ষার মৌসুমে আসলে এই জায়গা আমি আর ঠিকমতো চিনতে পারি না, যদিও কয়েকবার আসা হয়েছে। আর মাথা ঘুরবে না, কারণ ঠাই পাবে না বলছি। আমরা রওনা দিচ্ছি, ট্রলার ভাসলো। এই অঞ্চলে মানে পদ্মা নদীর মাঝের চরের ভেতরের যে খাল নদীগুলো রয়েছে, জলগুলো রয়েছে, সেদিক দিয়ে চলাফেরা করা এই মৌসুমে আসলেই খুব কঠিন, কারণ আমরা পথ চিনি না। আবার যে কোনো জায়গা দিয়ে যাওয়াও যায় না, কোথাও অনেক পানি, কোথাও আবার পানি নেই, কচুরিপানা, ঝোপঝাড়, জঙ্গলে আটকা পড়তে হয়। কাজেই আমরা এসছি বেশ ঝক্কি করে। যাওয়ার পথটা মনে হয় কিছুটা সহজ হবে, কারণ আমরা যেই পথে এসেছিলাম সেই পথেই ফিরব। এখন আবার বাতাসের মানে বিপরীতে নদীতে আসতেই প্রচণ্ড বাতাসের মুখোমুখি হচ্ছে আবারও। আমাদের যে পথ ধরে যেতে হবে সেদিক দিয়ে যেতে গেলে খুব সতর্ক থাকতে হবে, একেবারে সুনির্দিষ্ট পথ ধরে যেতে হবে, কিন্তু বাতাসের কারণে বারবারই আমাদের ট্রলারের গতিপথ ঘুরে যাচ্ছিল। আমাদের মনে হয় সামনে আরও কিছুটা পথ দুশ্চিন্তা এবং ঝক্কির মধ্য দিয়ে যেতে হবে। অবশ্য অসুবিধা নেই, এই জায়গাটা আমাদের মোটামুটি পরিচিত হয়ে গেছে, আর বেলায়েত ভাই গেছেন সুকানিতে। দেখা যাক, আমরা মনে হয় বেশ নির্বিঘ্নেই পার হতে পারবো। যাওয়ার রাস্তা চিনতে পারবা? তুমি চিনবা? আরে মামু, রাস্তা চেনানোর জন্য আসছে। ফেরার পথে আবারও আমাদের মূল পদ্মায় উঠতে হবে। আমরা সেই পথ খুঁজে খুঁজে আগানোর চেষ্টা করছি। আপাতত এমন কোনো ঝক্কিতে পড়তে চাই না যে পানিতে নামতে হয় কিংবা আমাদের ট্রলারের প্রপেলার ভেঙে যায়, তাই দেখে শুনেই আগাচ্ছি। মূল ঝামেলার জায়গা পেরিয়ে গেছি, আমরা বেশ খুশি, কারণ আপাতত বাকি যে পথ রয়েছে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা চারপাশের প্রাণ প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, আর ভাবছি যে দুয়ারি জাল সহ নিষিদ্ধ জাল, নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরতে ধরতে পদ্মা নদীর মাছ, সারা দেশের যে জলাগুলো রয়েছে সেগুলোর মাছ প্রায় শেষ। দেশি মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে। আমি দেখছি, আমরা সবাই বুঝতে পারছি যে মাছ বা পানির সম্পদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যাদের দায়িত্ব তারা দায়িত্ব পালন করছে না। আমরাও যারা ভোক্তা রয়েছে আমরাও বেশ নির্বিকার। তো এসব ভাবতে ভাবতে যখন যাচ্ছিলাম, এই সময় হঠাৎ করে পেছন থেকে চিৎকার শুনতে পেলাম। ট্রলার থেমে গেল, গতি কমে গেল। ঘটনা কি? ঘটনা হচ্ছে আমাদের বেলায়েত ভাইয়ের হাতের ফোনটি পড়ে গেছে, তাই আমরা ট্রলার ঘুরিয়ে যেই জায়গাটিতে মোবাইল ফোন পড়েছে
ঠিক সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করছি। আগে জায়গায় যাক, জায়গায় গেলে ঠেকাই দিতে হবে। চিনতে পারে কিনা ভাই? কোথায় পড়ছে এতখানি জায়গার মধ্যে ফোন? ফোনটা পাওয়া গেল না, ফোনটা বেলায় ধরে ফোনটা পড়ে গেল। তুমিও নামছিলা? পাইলা? পাইনি। সর্দারের ফোন পড়ার পর আমরা বেশ খানিকটা পথ এগিয়ে গিয়েছিলাম। তারপর ঘুরিয়ে এনে জায়গা মতো যেতে পারছি না কোনোভাবেই, কারণ তীব্র বাতাস। ট্রলারের ইঞ্জিন বন্ধ করে রাখলে আসলে ওই বাতাস মোকাবেলা করে জায়গা মতো পৌঁছানো খুব কঠিন। তারপরও কাছাকাছি জায়গাগুলোতে গিয়ে আমরা খোঁজার চেষ্টা করলাম, যেহেতু আইফোন পানির নিচে কিছুটা সময় সেটি টিকে থাকার কথা। আমরা ফোন দিচ্ছিলাম, ফোন বাজছে পানির তলে, কোনোভাবেই খুঁজে পেলাম না। বেলায়েত ভাইয়ের কাছে ফোনের যেই তথ্যগুলো থাকার কথা, যেটা দিয়ে আবারও ফোন খুঁজে বের করার চেষ্টা করা যায়, তার কিছুই নেই আপাতত। তাই ফোন উদ্ধার অভিযান বন্ধ করে আমরা আবার রওনা দিলাম। ভাবছিলাম সবার মন খারাপ, বিশেষ করে বেলায়েত ভাইয়ের তো অবশ্যই মন খারাপ, কিন্তু এর মধ্যেই তিনি বলে বসলেন চা খাবো কিনা। হ্যাঁ ঠিক আছে। পরে ওই জায়গাটা পার হয়নি, পানি পাবে না, দাঁড়ান, পার হয়নি। ফেরার পথেও কয়েক জায়গায় আমরা আটকা পড়েছি, ফেসে গেছি, আবার কয়েক জায়গায় পথ ভুলও করেছিলাম। তো যাই হোক, মোটামুটি পথ খুঁজে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের আপাতত গন্তব্য মূল পদ্মা নদী। তার আগেই একটি জায়গায় বিরতি নেব, দুপুরের খাবারের বিরতি। মূল পদ্মা থেকে সালেপুর চরে ঢুকতেই একটি পরিত্যক্ত বাওয়ার বাড়ি আছে, সেই বাওয়ার বাড়ির কাছে চলে এসেছি আমরা। এখানে খুঁটি পোতা আছে, মানে বাঁশের খুঁটি, সেরকম একটি খুঁটির সাথে ট্রলার বেঁধে আমরা বিরতি নেব, দুপুরের খাবারের বিরতি। ব্যাস, আরে বাবা, হ্যাঁ রাখতে তো পারি, থাকে যে বাঁশের সাথে বান্ধা সহজ। হ্যাঁ, ওখানে গেলে আবার কচুরির সাথে জড়াবে, এই হবে সেই হবে, এখান থেকে আমরা এক টানে বের হয়ে যাব। কি দরকার, ওখানে সাপ খোপ কত কিছু আছে। পাবে না যতক্ষণ মুন্সির উপর চলতেছে না, ততক্ষণ কাজল ভাই বসেনি, লগি নিয়ে সামনে দাঁড়ানো, এবং সে নেমে ওই তো গামছা পড়ছে আর এদিকে বোতল বান্ধাইছে। বোতল বান্ধাইছে ভাই। এই ডালের মধ্যে কি মাংস দিয়ে দিবেন নাকি? দেখেন, মাংস কিন্তু একটু মারা লাগবে, মশলা মারা লাগবে। ভেজে ফেলছেন না ফেলবেন? আচ্ছা ঠিক আছে। কত জায়গায় আমাদের সফর হলো, সাগর মাগরে ফোন পড়লো না, পদ্মায় ফোন খাইলো। হ্যাঁ, পদ্মায় সবকিছু খাই। কারেন্ট জালের তো আর কোনো নাই, চায়না দুয়ারি আর হিট আর বোতল এগুলা।
আগের দিনের মুরগির তরকারি ছিল, সেটা দিয়ে সর্দার কিছু একটা করবেন, আর পাতলা ডাল হচ্ছে। সেই সাথে চলছে তুমুল আড্ডাবাজি। লাগতেছে হ্যাঁ লোকেশন। এই মুন্সি, আমরা তো পাইনি এতক্ষণ পর্যন্ত, কারণ আনু ভাই বললো লোকেশন দেয়া লাগবে। আমরা লোকেশন দিয়ে খোঁজার চেষ্টা করছি, তা দিতে হবে লোকেশন। ডাল রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, এবারে বেলায়েত ভাইয়ের মূল আকর্ষণ। মুরগির তরকারিটা নিয়ে নাড়াচাড়া করছিলেন তিনি, আর ভাবছিলেন কি করা যায়। তো মনে হয় তার ভাবনা শেষ, এখন তার রান্না শুরু। মানে পুরনো তরকারি দিয়ে কারসাজি করে কিছু একটা বানাবেন তিনি। ওই যে এক তরকারি আবার রান্না হচ্ছে নতুন করে মশলাপাতি দিয়ে। আনু ভাই কি ফাঁকিবাজি করতেছে আপনার ভাই, দেখছেন? 2 তরকারি দিয়ে 6 বেলা খাওয়ায়। দেখা দেখা না কোন জায়গায় যে আমরা আছি, চারপাশ বোঝার উপায় নাই। চারপাশ সমান। সাগরে তো তাও একটা কুল ধরা যায় ভাই, যে কোনো দিক দিয়ে আমরা যেতে পারতেছি। অমুক অমুক দিকে চালাও, উত্তরে চালাও বা দক্ষিণে চালাও। এখানে তো উত্তর দক্ষিণ বলে কিছু নাই, খালি কচুরি পানা আর ঘাস। ওই হাওড়ে গেলে এরকম পরিবেশ পাবেন। পদ্মার পানি এই সময় একেবারে টলটলে স্বচ্ছ পানি, একদম পানির তলা পর্যন্ত দেখা যায়। আর চারপাশে রোদ উঠেছে, আকাশে মেঘ আছে, সব কিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর পরিবেশ। বেলায়েত ভাই রান্না করছেন, এর মধ্যে দিয়ে আমাদের সময় কাটছে গল্প আড্ডায়। ভীষণ ক্ষুধাও লেগেছে, আমরা সবাই সর্দারের রান্নাঘরের চারপাশে ভিড় করেছি। কখন রান্না উঠবে সেই অপেক্ষায়। গেছে মাংস ভর্তা খাবো, ঝুরি 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 ঝুরি। ডাইলের সাথে ভাজি খাইতে হবে। তাহলে এটা করা একেবারে ইয়ে করে ফেলতে হবে, কি কই পোড়া পোড়া। ইয়েটা কই, দাওয়াটা কই, দাওয়াটাতে মগের মতো পা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি, একদম কাটিয়ে দিতে পারি করলাম। ভাই বাইক না, সামনে সামনে ভাই, এই ওইদিকে কি তাওয়াটা আছে? আনো ভাই, মেজাজ গরম হওয়ার আগে জিনিসপত্র এনে দাও। তো একটু ধোয়া দাও। পার্থক্যটা কি হবে এই দুইটা দিয়ে? অনেক কিছু। ও এইটাই, হ্যাঁ। এই ভাজাটা আমার ইচ্ছা মতো হবে। অল্প তেলে মশলা যাবে। তেলে দেবো, তেলে। জ্বলতেছে চুলা? প্রথমে পরিকল্পনা ছিল যে এই তরকারিটি একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা হবে। হঠাৎ করেই সর্দারের মনে হলো এটার মাংসগুলোকে ভেঙে গুঁড়া গুঁড়া করে কিছু একটা করবেন, মানে ঝুরি ভাজা টাইপের। মানিক ভাই থাকলে ও এটা দিয়ে ভর্তা বানায় ফেলতো। ভর্তাই হচ্ছে। মাংস পিস মেরে দিয়ে করতে ওরা জেলখানা বসে বসে বানাতো, আমরা খাইতাম। জেলখানার অভিজ্ঞতা আছে? জেলখানায় বয়লার দিত। হ্যাঁ, সপ্তাহে একদিন। কতদিন? সপ্তাহে একদিন দিত ব্রয়লার, আর সপ্তাহে একদিন দিত গরুর মাংস। আচ্ছা, জেলখানায় গেলেন কি করতে? বেড়াবের ভাই মামার শ্বশুর বাড়ি। আপনার ভাই, ভাই বলে কথা। আপনার ভাই বলে কথা। হ্যাঁ, জেলার সাহেব দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। সারা শুনদি ভাই। জেলার সাহেব সারা সম্বন্ধী ওখানে সে শ্বশুর বাড়ি গেছিল। শ্বশুর বাড়ি গেছিল। হ্যাঁ, যাক, সরিষার তেল দিয়ে। তো জেলখানায় কি মানে খাবারের স্বাদ হয় না? যা দোয়ার কথা তারা দেয় না তো। দেয় না তো। জেলারের ব্যবসায় বুঝছেন ভাই, আপনার ভাই দারুণ অভিজ্ঞতা নিয়ে আসছে। ভাই, আপনি একটা আওয়াজ দেন, এই খাবার হয়ে গেছে, এই পাশে আসো। ওই দুজন কি করে আসে দেখি। এই মুন্সি, খাবার রেডি, চলে আসেন।
দরজা খোলা লাগবে কেন অন্ধকারে কেন? ভাই বেলায়েত ভাই তো এনায়েতকে ডাকছে, আপনাকে ডাকেনি তো? না, আপনাকে ডাকেনি তো, আপনি আসলেন কে? আপনিও আসলেন কেন? না বেলায়েত ভাই, আপনি ডাকলেন এনায়েতকে, হ্যাঁ দেখি তড়িঘড়ি করে পানির বোতল নিয়ে হাঁটা দিছে। হ্যাঁ হ্যাঁ চিকেন খেলাম। ওরে বাবা, বাইরে কি ইয়ে নিয়ে আসছিলেন নাকি? কলার মুসা নিয়ে আসছিলেন নাকি? এটা হচ্ছে নতুন একটা রান্না হয়ে গেল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, কেন ভাই হঠাৎ করে বদল হয়ে গেল। আনু ভাই করে নেন। আনু ভাই, এটা কি চিরানো হচ্ছে? ভর্তা কি এই দেখে আনু ভাই নস্টালজিক হয়ে গেছে, জেলখানার কথা মনে পড়ে গেছে। জেলখানার কথা মনে পড়ছে, জেলখানা নাকি এভাবে ভেজে খেত। এভাবে মাংস দিত? না উনি এভাবে ভেজে আমরা গেছে। ভর্তা করতাম। রান্না করার সুযোগ আছে ভাই? এটার নাম হয়েছে মুন্সি মুরগির চানাচুর, মুরগির চানাচুর ভাজা, কি ভাই এটা? মুরগির চানাচুর ভাজা। চিকেন চানাচুর, হ্যাঁ পদ্মার অরিজিনাল। আগে থেকে প্রস্তুতি নিয়ে কিন্তু এটা করা সম্ভব না। না, এটা তো হুট করে হলো, তরকারি তরকারি হতে হতে হঠাৎ করে দেখি ভেঙে ফেললেন। আনু ভাই যেভাবে তাকায় আছে, আনু ভাই খাবারের দিকে যেভাবে তাকায় আছে ভাই, সিস্টেমটা কোরবানির মাংস মতো লাগছে ভাই। হুম। এই যে এবারে মশলা ঢুকছে। এখন তো আশা ভাই পলকই ফেলতেছে না, এক নাগারে এক নাগারে তাকায় আছে। এখন মনে হয় খিদা কি বেশি লাগছে? না না খিদে লাগাবিলে না, ওই সিস্টেমটা দেখতে। সিস্টেমটা দেখতেছে। সিস্টেমটা দেখতেছে কি পরিমাণ খাটা লাগে। হয়ে গেছে। এই প্লেট প্লেট বের করা হয়ে গেছে। এই প্লেট না সামনে দিয়ে দরজাটা ফাঁক করে দাও। হ্যাঁ, একজন আইফোন হারালো আর এরা আনন্দ করে পিকনিক করতেছে। দেখেন বেলায়েত ভাই, এরা তিনজন মিলে ছবি তোলাতুলি করতেছে, দেখেন। আইফোন হারাইছি এ নিয়ে টেনশন নেই, হাসান ভাইরে কইলে আরেকটা পাঠাই দিই। হ্যাঁ, তাহলে এই যে চিহ্নিত করে রাখেন আপনি তিনজনকে, এই তিনজন তিনজন আর চারজন, ঠিক না? তোমার ওই বেলায়েত মামা আইফোন হারাইছে আর তোমরা এসব ছবি তোলাতুলি করতেছো। কিন্তু বাইকনেরও কইছে এই জিনিসগুলো ধরতি ও হ্যাঁ, আজ ভাগনার সামনে গিয়ে ওরে বাবা। তোরা কইছে এগুলো ধরতি। সর্দার ভাইয়ের আইফোনের শরীর সমাধি হয়েছে, হ্যাঁ, এইটার সেলিব্রেট করতে হবে না? ও সেলিব্রেট করতেছেন? হ্যাঁ, এটা আনন্দের ব্যাপার। আচ্ছা ঠিক আছে। যে সর্দার কারো কাছে হার মানে না, কিন্তু পানির কাছে হার মানে গেছে হ্যাঁ, এবং আমি কইছি না এবং নুনা চরের পানি পাই, চরের পানি। নুনা পানি আর মিঠা পানি আলাদা। সাগর ছাড় দেয় কিন্তু মিঠা পানি ছাড় দেয় না ভাই, এটা মাথায় রাখবা। বাবা তো কথা শোনায় ফেললো ভাই। দুজনের বাদ বন্ধ। কাইলে তো আপনার কাছে ওটা তো হলো না, তোর সাথে পারলাম না। আমরা কথা বলিনি তিনজন শুধু, আমি আনু ভাই আর আপনি। সরকার সব আমি কিন্তু না খাওয়া নাকবে না, আগেই বলা হয়নি খাওয়ার পরে যেতে হবে না। খাওয়ার পরে বলতে হবে। ওরে খারাপ। মানু ভাইও বুঝে, কিন্তু আপনারা খাবার বন্ধ হয়ে গেল এখন। এরা সবাই প্ল্যান করে এই কাম করেছে। কত খারাপ এরা, হ্যাঁ? আনু ভাই, ভাই ওটা কি চানাচুর বাজার না নুডলস হয়ে দিছে? নুডলস ছুরি ভাজা যাই হোক, ভীষণ ক্ষুধার্ত আমরা, রান্না শেষ, খেতে বসলাম। না আমরাও তো এরকম থাকি। একবারে ডাল সহ সব সহ দিয়ে দেন ভাই। আমি সামনে চলে যাচ্ছি। আচ্ছা, সুন্দরবনে যখন যাই না, এটা সামনে তো এই অবস্থায়। এই যে ডাল বাবা। ভালো আছে আবার এটা। এসবের কি দরকার? এই নে এলে সমস্যা। আমরা মানুষ আছি কয়েকজন, সেই তুলনায় তরকারি যা ছিল একেবারে পর্যাপ্ত তা নয়, তবে চলে যায়। এর মধ্যে ঝোল শুকিয়ে বেলায়েত ভাই কিছু একটা বানায় ফেললেন, শুকনা ঝুরঝুরে, যেটা কিনা পরিমাণের তুলনায় একটু কম, মানে মানুষের তুলনায় একটু কম।
তাই চামচ হাতে নিয়ে বসলেন, খন্তা হাতে নিয়ে বসলেন। খুন্তির বাড়ি যেটাকে বলা হয় আর কি, সেই খুন্তির বাড়ি দিচ্ছেন রান্নাঘরে চুলার পাড়ে বসে বসে। চালান লাগবে কেন? আমি সবার শেষে নিব, আমি আর সর্দার। যেটুকু বাঁচবে মুরগি ওটুক দিয়ে খেয়ে ফেলবো। এবারে নিম্নচাপটা অদ্ভুত আচরণ করতেছে। কালকে রাত্রে এটা ডাঙায় উঠছে, এখনো ডাঙায় আছে এটা। হ্যাঁ, ঘূর্ণিঝড় আর কি। ডাঙায় উঠে তো হারায় যায়। ভাই আছে বাকি আছে কয়জন? আনোয়ারটা কই প্লেট আনুভাইয়ের তো গামলা। আমার গামলা ওই সে গামলা আছে আছে, গামলা আছে। মুরগিটা আজকে খুব মজা হয়েছে। একজন মুরগি খায় না, একজন মাছ খায় না, কাদেরকে নিয়ে ঘুরিয়ে গেল আমরা। ধুর। বিশাল পরিবেশ বিদায় একজন। একটু বাড়াই হ্যাঁ, ওই শেষের দিকে যারা আছি আমরা, ওই জন্য অপেক্ষা করতেছিলাম। শেষের দিকে নিলাম কায়দা করে যাতে নাকি বেশি পার নাকি? না, নাও থাকতে পারতো, শেষও হয়ে যেতে পারতো। যে লোকটা পারতেছে সে না রেখে বুঝি নিজের জন্য না হ্যাঁ, আমাদের দেবে না। এরকমই আমরা, এরকমই। এ কি আপনাদের মতো লোক নাকি? এখানে তো চরভদ্রসনের মানুষ আমরা না ভাই, যে রেখে খেয়ে ফেলবো। শরতের আকাশের নিচে বাতাস বইছে, আমরা পদ্মা নদীতে ভাসছি, সেখানে বসে বেলায়েত ভাইয়ের হাতের দারুণ দারুণ সব রান্না খাচ্ছি। সফরটি দারুণ জমেছে। পদ্মা যমুনার চরে চরে আমাদের এবারের সফরটি বেশ অগোছালো। আমরা সমমনা কয়েকজন একসঙ্গে রয়েছি, আমরা উপভোগ করছি। আশা করি আমাদের এবারের সফরটি আপনারাও উপভোগ করছেন। কেমন লাগছে জানাবেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, কাল নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।